আসসালামু আলাইকুম। শিশু কিশোরদের নিয়ে সংবাদ ভিত্তিক অনুষ্ঠান আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি তামিম আহমেদ বৃন্দ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বছরের প্রথম দিনে প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই, তবে মাধ্যমিকের বই পেতে লাগবে আরও 1 মাস। দেশজুড়ে 102টি শিশু আদালত থাকলেও নিষ্পত্তি হয়নি কিশোর কিশোরদের 23,000-এরও বেশি মামলা। শীতে বুড়িগঙ্গা নদীতে বাড়ছে দূষণ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু কিশোররা। এবারে বিস্তারিত। নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে মেতে ওঠে প্রাথমিকের শিক্ষার্থীরা। বছরের শুরুতেই হাতে পেয়ে যায় তাদের পাঠ্য বই। তবে মাধ্যমিক পর্যায়ের সিংহভাগ শিক্ষার্থী এখনও বঞ্চিত নতুন বই থেকে। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণীর প্রায় 8 কোটি পাঠ্য বই এখনও ছাপা বাকি। ফলে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর অনেক শিক্ষার্থীকে বই ছাড়াই ক্লাসে যেতে হচ্ছে। ফারিয়া আক্তার রিপোর্ট। নতুন বছরের প্রথম সকাল, স্কুল প্রাঙ্গণে শিশুদের কোলজুড়ে নতুন বই, সাদা কাগজের গন্ধে রঙিন মলাটে শুরু হলো আরও একটি শিক্ষাবর্ষ। বছরের প্রথম দিন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা গণেশচন্দ্র বিধান রায়। বলেন, প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীরা বই পেয়েছে। বাংলা, ইংলিশ, অঙ্ক। এই যে বই নতুন দিনে প্রথম দিন বই পেয়েছো, কেমন লাগছে তোমার? মজা। আমি এখন টুটে পড়ি। এই যে আজকে নতুন দিনে প্রথম বই পেয়েছো, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রাথমিকের শতভাগ কাজ শেষ হলেও মাধ্যমিকের 60% বই মাঠ পর্যায়ে পৌঁছেছে। আমরা প্রাথমিক শিক্ষায় যে পরিবর্তন আনার চেষ্টা করছি, আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে সেটা আমরা করতে পারবো। এবং সত্যি যদি আমরা প্রাথমিক শিক্ষায় আমরা যেমন পরিবর্তনটা আনতে চাচ্ছি তা পারি, তাহলে দেখবেন উপরের স্তরেও আমাদের শিক্ষার মানের উন্নতি ঘটবে। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এখনও মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণীর বই ছাপার কাজ বাকি প্রায় 8 কোটি। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর 18,08,693 কপি বইয়ের মধ্যে 66% বই উপজেলায় পাঠানো হয়েছে। প্রিন্টিং প্রেসগুলোতে এখনও চলছে বই ছাপানো ও বাইন্ডিংয়ের কাজ। অর্থাৎ বই পেতে অপেক্ষা করতে হবে মাধ্যমিকের শিক্ষার্থীদের আরও 1 মাসের মতো। কোন ক্লাসে পড়ো? 7 উঠবো। বই পেয়েছো? না, আজকে যদি তোমাদের বই না দেয় তাহলে পড়াশোনা কিভাবে শুরু করবা? আমার পুরান বই আছে, তাই পড়তে পারি। ক্লাস 9-এ। তো বই পেয়েছো? না, এই যে তোমাদের যে ক্লাস 9-এ উঠেছো, কোন ইয়ে নিয়েছো, বিভাগ নিয়েছো? কমার্স। এই যে প্রথম দিন যে বই পেলে না, তো দেরিতে বই পাবে, তো এরকম ফলে কি তোমাদের পড়াশোনার সমস্যা হবে? সামান্য একটু সমস্যা হতে পারে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ও রমজানের দীর্ঘ বন্ধ থাকায় দ্রুত বই না পেলে শিক্ষাঘাটতি তৈরি হতে পারে। যেখানে আমাদের বিগত বছরের লার্নিং গ্যাপগুলো কমিয়ে আনার কথা ছিল, মোটামুটি ফুলফিল করার কথা ছিল, সেই প্রচেষ্টার দিকে যাওয়া দরকার ছিল। আমরা না গিয়ে আমরা কি করলাম, আবারও আমরা বই পিছিয়ে দিলাম, কয়েক মাস পিছিয়ে দিলাম। অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা। এটার উত্তরণের উপায়টা ছিল যে গভর্নমেন্ট স্ট্রিক্টলি যে মেনটেন করা, যে যারা ক্যাপাবল তাদেরকে দায়িত্ব দেওয়া, কী কী জায়গায় করা লাগবে সেগুলো করা। আমরা দৃঢ়তার অভাব দেখেছি সরকারের মধ্যে। নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই না পৌঁছানো উদ্বেগের বিষয়। ভবিষ্যতের সময়েও পাঠ্য বই সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। শিক্ষাবর্ষের প্রথম দিনেই প্রাথমিকের বেশিরভাগ শিক্ষার্থী হাতে বই পেলেও মাধ্যমিকের শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে বই থেকে। দেরিতে বই ছাপা শুরু হয় বেশিরভাগ শিক্ষার্থীকে বই ছাড়াই শুরু করতে হবে নতুন শিক্ষাবর্ষ। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীরা যত দেরিতে বই পাবে তাদের শিক্ষাঘাটতি তত তৈরি হবে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। একটি দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হলে তরুণ সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে সেই তরুণদের অধিকার নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশজুড়ে 102টি শিশু আদালত থাকলেও এখনও নিষ্পত্তি পায়নি কিশোর কিশোরীদের 23,000-এরও বেশি মামলা। এই দীর্ঘসূত্রতা কিশোরদের ভবিষ্যৎকে কোন পথে ঠেলে দিচ্ছে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তানভীর রহমান। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে 2013 সালে শিশুদের করা অপরাধের বিচারের জন্য প্রতিটি জেলায় শিশু আদালত নামে এক বা একাধিক আদালত প্রতিষ্ঠিত করা হয়। তবে আইন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই আদালতগুলো গঠন করা হলেও এর বাস্তবায়নে কিছু অবকাঠামোগত চ্যালেঞ্জও রয়েছে।
ইউনিসেফের এক তথ্য মতে বাংলাদেশে 102টি শিশু আদালত থাকলেও প্রায় 23,000-এরও বেশি কিশোর কিশোরীদের মামলা নিষ্পত্তি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, মামলার পরিমাণ অনুযায়ী পর্যাপ্ত বিচারক না থাকায় এ সকল বিচার কার্য সম্পাদন ব্যাহত হচ্ছে। প্রথমেই যখন একজন অ্যারেস্ট হয় সে শিশু কিনা এই বিষয়ের উপরে কিন্তু থানায় আসলে তেমন কোনো মাথা ব্যথাই থাকে না। তারা সবাইকে অ্যাডাল্টের সাথেই কিন্তু একসাথে চালান করে দেয়। পরবর্তীতে তার যে একজন প্রবেশন অফিসার পাওয়ার কথা অথবা তার কিভাবে আইনজীবী নিয়োগ হবে সেই বিষয়গুলো নিয়মগুলো এখনও আসলে আমাদের থানার যে অফিসাররা অথবা জুডিশিয়াল অফিসাররা আলাদা করে কিন্তু সবাই ট্রেন্ড না। তারপরে যে বিষয়টা আসে যে তার আলাদা করে যে কারেকশন সেন্টারে যাবে সেই জন্য তাকে আবার শিশু আদালতে অ্যাপ্লিকেশন দিতে হয় এবং প্রমাণ করতে হয় যে সে আসলে শিশু। সেই প্রমাণের ক্ষেত্রে এখনও দেখা যায় যে অনেক সময় ডকুমেন্টারি মানুষের বয়স কম বেশি থাকে, সেটা নিয়ে আবার আরেকটা জটিলতা হয় ধাপে ধাপে। ইতিমধ্যে দেখা যায় যে তার কাস্টডির পিরিয়ডটা তার তো একজন অ্যাডাল্টের যে পরিমাণ কাস্টডি হবে একজন শিশুর কিন্তু সেই পরিমাণ হবে না। তাকে যে আলাদাভাবে যে ট্রিটমেন্ট দেওয়ার কথা সেই সুবিধাগুলো সে পায় না। এবার আসি শিশু আদালতের কথা। 2013 সালের সেই আইনে শিশু আদালত আলাদা করে থাকার কথা বলা হলেও বাস্তবে আমাদের বিচারকের সংখ্যা অনেক কম। হ্যাঁ, আমাদের হয়তো বা 2,500-এর মতো বিচারক, যাদেরকে 45 লক্ষ মামলা ডিল করতে হয়। যার ফলে আসলে একজন বিচারক যদি সারা দিন রাত সারা জীবনও কাজ করেন এই মামলা শেষ হবে না। 2024 সালে শিশু বিষয়ক মামলার সংখ্যা ছিল 42,569টি, কিন্তু 2025 সালের মার্চ মাস অবধি সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রায় 1,51,317টি মামলা বিচারাধীন হয়। এখন শিশু আদালতের আলাদা একটা আদালতের সেটআপ থাকার কথা, কাঠামোগতভাবে একটা আদালত থাকবে যে এটা হচ্ছে শিশু আদালত, কিন্তু প্রকৃতপক্ষে সেটা নাই। সেটা হচ্ছে আমাদের যে নারী শিশু ট্রাইব্যুনাল বা অন্যান্য বিচারককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিশু আদালত দিয়ে দেওয়া হয়, যার ফলে ওই শিশু আদালতের যে আলাদা পরিবেশ থাকার কথা আইনে বলা হয়েছে সেই ধরনের কোনো পরিবেশ আসলে শিশু আদালতে প্রকৃতপক্ষে নেই। এই যে আলাদা দায়িত্ব, তার মানে কি উনি নিজের কোর্টের বাইরে গিয়ে এই দায়িত্বগুলো পালন করবে। তাহলে উনি নিজের কোর্টের মামলাগুলো আগে ডিসপোজাল করবেন, তারপরে উনি বাড়তি ওই সময়ের মধ্যে একটা সময় বের করে ওই মামলা শুনবেন। তাহলে 23,000 আমার তো মনে হয় প্রকৃতপক্ষে আরও অন্যান্য আবেদন বেইল পিটিশন অন্যান্য যদি সংখ্যাটা ধরেন তাহলে এটা সংখ্যা প্রকৃত অর্থে আরও বেশি হওয়ার কথা। মামলা জট কমাতে এবং শিশুদের ন্যায় বিচারে দ্রুত কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। আমাদের সমাজের একটি বড় অবহেলিত অংশ হলো পথশিশু। দারিদ্র্য, পারিবারিক ভাঙন ও পারিপার্শ্বিক অবস্থার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তারা। বিশেষজ্ঞরা জানান, এই পথশিশুদের শিক্ষা থেকে বঞ্চিত রেখে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছে রওশন আমিন রুহি। ঢাকার ব্যস্ত ফুটপাত, গাড়ির হর্ন, মানুষের ভিড়, এই কোলাহলের মাঝে বড় হচ্ছে ওরা। বই খাতার বদলে হাতে কাজ, স্কুল ব্যাগের বদলে জীবনের ভার। এরা পথশিশু, যাদের শৈশব কাটে রাস্তায়। ইউনিসেফের তথ্য মতে বাংলাদেশে পথশিশুর সংখ্যা প্রায় 34 লাখের বেশি। এর বড় একটি অংশ আজও শিক্ষার বাইরে। দারিদ্র্য, পারিবারিক ভাঙন আর প্রতিকূল বাস্তবতায় অল্প বয়সে কাজে নামতে হয় তাদের। অথচ তারাও চায় স্বাভাবিক জীবনের স্বাদ, শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হতে। আমরা তো এই জায়গায় কেউ বাসার থেকে রাগ করে এসেছি, কেউ মাদ্রাসার থেকে পলে আইছে। কমলাপুরে দেখে তো আমাদের লাভ হবে না, তাই জন্য আমরা এই জায়গায় পড়ি যে বাইরে পড়তে পড়তে আমরা কিছু একটা বড় হয়ে করতে পারি, এটাই আমাদের এই জায়গায় আসি। তুমি পড়াশোনা করে কি করতে চাও? পুলিশ। আমরা পড়াশোনা করে দেশকে উন্নতি করতে চাই, দেশের মানুষের সেবা করতে চাই। পথশিশুর সংখ্যা বাড়লেও তাদের শিক্ষার সুযোগ বাড়েনি, ফলে অনেক সময় তারা ঝুঁকিপূর্ণ কাজ কিংবা অপরাধের জগতে জড়িয়ে পড়ে। আমরা মনে করি যে সকল শিশুর ভিতরে প্রতিভা আছে এবং সকল শিশুরই সুন্দরভাবে তার অধিকারগুলো পাওয়ার অধিকার আছে। এখন পড়াশোনাটা একটা শিশুর মৌলিক অধিকার। তো আমরা চাই এই শিশুরা সমাজের একটা ভালো নাগরিক হিসাবে গড়ে উঠুক, কারণ পড়াশোনা একটা ভালো নাগরিক হওয়ার জন্য পড়াশোনা কোনো বিকল্প নাই। তো এদেরকে যদি পড়াশোনা করে মানবিক মূল্যবোধ জাগ্রত না করা যায়, ওরা কখনোই সমাজের ভিতরে উন্নয়ন অবদান রাখতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, এই শিশুদের শিক্ষার আওতায় না আনলে সামাজিক ঝুঁকি আরও বাড়বে। একটা দেশের যখন একটা সিগনিফিকেন্ট মানুষ বা যদি বলি চিলড্রেন, শিশুরা পথশিশু হয়, অর্থাৎ দেশের সুবিধা থেকে বঞ্চিত থাকে, তবে স্বাভাবিকভাবে সে দেশ তো অনেক পিছিয়ে পড়বে। একটা হলো যে এসব শিশুরা যেমন তারা দেশের ভবিষ্যতের যে দেশকে নেতৃত্ব দিবে সেই জায়গা থেকে দেশ বঞ্চিত হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে এসব শিশুরা তারা নিজেরাও ভায়োলেন্সের শিকার হচ্ছে। আবার কোনো সময় এসব শিশুরা বিভিন্ন
ক্রাইমে জড়িয়ে পড়ছে, তাই না, মাদক থেকে শুরু করে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি জড়িয়ে পড়ছে। তো সব কিছু মিলিয়ে পথ শিশু, এটা নিয়ে আমার রাষ্ট্রের অনেক কর্তব্য আছে, সমাজের অনেক কর্তব্য আছে, আমাদের অনেক দায় আছে। শিক্ষায় পারে একটি শিশুর জীবন বদলে দিতে। শিক্ষার মাধ্যমে কুসংস্কার, অজ্ঞতা আর অসহায়তা থেকে মুক্তি সম্ভব। পথশিশুরাও এই দেশের ভবিষ্যৎ নাগরিক। তাদের জন্য শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার এবং সমাজের সম্মিলিত উদ্যোগই পারে তাদের জীবন বদলে দিতে। পথ শিশুদের আসলে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই বা কোনো ডাটাবেজ নেই। আমরা সমাজসেবা অধিদপ্তর ইতিমধ্যে একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছি, যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে পথ শিশুদের সংখ্যা নিরূপণ করা, ছবিযুক্ত একটি তালিকা করব, যেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের ডাটাবেসটা করা হবে, যাতে ডুপ্লিকেশন না হয়। বা এই কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ যাতে সরকার নিতে পারে, এবং তাদের একটি ইউনিক আইডি দেওয়া আমাদের উদ্দেশ্য, যাতে সেই আইডির মাধ্যমে তাদের খুঁজে বের করে তাদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার জন্য কার্যকর ভূমিকা রাখা যায়। রওশন আমিন রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এক সময় যে বুড়িগঙ্গা ছিল প্রাণের নদী, শীত এলেই সেটি পরিণত হয় শহরের সবচেয়ে নোংরা বাস্তবতায়। চারপাশে দুর্গন্ধ, চোখে পড়ে কালো পানির স্তর আর ভাসমান আবর্জনা। এই দূষণের প্রভাব শুধু নদীর বুকেই থেমে নেই, ছড়িয়ে পড়ছে আশপাশের বসতিতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু কিশোররা, যাদের প্রতিদিনের নিঃশ্বাসে মিশছে দূষণের বিষ। বিস্তারিত মোরসালিন খোকার রিপোর্টে। শীত আসলেই যেন বুড়িগঙ্গা নদী রূপ নেয় ময়লা আবর্জনার এক ভাগাড়ে। নদীর পানি কালো, দুর্গন্ধে ভারী চারপাশ। ভাসমান বর্জ্য আর শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যে হারিয়ে যাচ্ছে নদীর স্বাভাবিক রূপ। এই দুর্গন্ধ শুধু নদীতেই আটকে নেই, ছড়িয়ে পড়েছে আশপাশেও, বিশেষ করে শিশু কিশোরদের নিঃশ্বাসে। ময়লা আবর্জনার গন্ধ কি তোমার কষ্ট হয় না? হয়। সেই গন্ধতে কি তোমার কোনো অসুবিধা হয়? মোটামুটি অভ্যাস হয়ে গেছে। মানে পানিতে যে ময়লা আবর্জনা আছে এগুলো সরাই পানি যাতে কেউ ময়লা না ফেলায়, এরকম করলেই নদীটা পরিষ্কার হবে। এলাকাবাসীরা বলছে, সরকার প্রতি বছর নানা পরিকল্পনার কথা বললেও বাস্তবে কার্যকর উদ্যোগ খুব একটা চোখে পড়ে না। বর্জ্য পরিশোধনাগার চালু ও নিয়মিত নজরদারির অভাবে দূষণ থামছে না। যাতায়াত করি তো অসুবিধা অবশ্যই হয়, কারণ অবশ্য হইলে মনে করেন এই নদীর ভিতরে যত দেখেন যত ময়লা যত আবর্জনা সবাই এই আইসা ফালায়। ডাস্টবিন দিয়েছে, ডাস্টবিনে ময়লা ফালায় না। পোলাপানের জন্য ভালো আসবে, পোলাপানে তো আরও বেশি অসুস্থ হয়ে পড়ে এই গন্ধের জন্য, ইয়ের জন্য, সব কিছুতেই পোলাপানে বেশি অসুস্থ হয়। মানে এটা আমি চাই যে এটা ভালো হোক, দর্শকের জন্য ভালো হইব, সবার জন্য ভালো আসবে। হ্যাঁ, সমস্যা হয়, ময়লার গন্ধ, দুর্গন্ধ, টিকতে পারি না, রোগ বেলে হয়, চুলকানি হয় শরীরে। দেশে প্রায় 1294টি নদী থাকলেও দূষণ ও দখলের কারণে ধীরে ধীরে কমে যাচ্ছে নদীর সংখ্যা। সরকারি যে সমস্ত সংস্থা আছে, যেমন সিটি কর্পোরেশনের দায়িত্ব হলো তার ড্রেনেজ বর্জ্যগুলো পরিশোধনের করে তারপরে নদীতে ফেলা। ঢাকা ওয়াসার দায়িত্ব যে তার পয়ঃবর্জ্যগুলো এগুলো পরিশোধনের মাধ্যমে নদীতে ফেলা। তোমার শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব তার শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্জ্যগুলো যেন পরিশোধন করে ফেলানো হয় নদীতে। এগুলো একটা সরকারি ব্যাপার। আমাদের দেশে অনেক তোমার এনজিও আছে, এই এনজিওগুলোকেও এগুলোতে এগিয়ে আসতে হবে। আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যারা ছাত্র আছো তাদেরও উচিত হবে তার ওই শিক্ষা প্রতিষ্ঠানের পাশের যে নদীটা আছে সেই নদীটাকে যেন দখল দূষণ মুক্ত রাখা যায়, সে ব্যাপারে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করা ছাড়া, এবং শুধু বৃদ্ধি না, সেই আবেগ দেশপ্রেম থেকে অনুভূতি নিয়ে প্রত্যেকটা পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, সকল পর্যায়ে এ বিষয়ে তোমার সচেতন হতে হবে এবং সেভাবে তোমাকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যাব শুধু দূষিত জল আর হারিয়ে যাওয়া নদীর দীর্ঘশ্বাস। সামুরসালিন আহমেদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দিনকে দিন দেশে কমছে অতিথি পাখির সংখ্যা, জলবায়ু পরিবর্তন এবং উপযুক্ত পরিবেশ না থাকা যার প্রধান কারণ। গত কয়েক বছরে অতিথি পাখির জন্য পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একেবারে সীমিত আকারে দেখা গেছে বৈদেশিক এ সকল পাখিকে। তবে এবছর শিক্ষার্থীদের প্রত্যাশা, ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবেশ কিছুটা ঠিক করায় পাখির সংখ্যা আগের তুলনায় বাড়বে।
বিস্তারিত এবারের প্রতিবেদনে। শীত এলেই একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আকাশ ভরে উঠত অতিথি পাখির ডানার শব্দে। হাজার মাইল পাড়ি দিয়ে বালিহাঁস, গিরিয়া হাঁস আর খঞ্জনার মতো পাখিরা আশ্রয় নিত এই জলভূমিতে। কিন্তু জলবায়ু পরিবর্তন আর পরিবেশের অবনতিতে আজ সেই পরিচিত দৃশ্য ক্রমেই ফিকে। কমছে অতিথি পাখির আগমন, নীরব হয়ে পড়ছে প্রকৃতির এই ঠিকানা। শিক্ষার্থীরা জানান, গত বছর অতিথি পাখির সংখ্যা ছিল খুবই কম। জলাশয় সংকুচিত হওয়া, শব্দ দূষণ ও মানুষের আনাগোনা পাখিদের জন্য তৈরি করেছে অনুপযোগী পরিবেশ। আগের চেয়ে পাখির পরিমাণ কিছুটা কমেছে। এখন শুধু বিশ্ববিদ্যালয়ের যে বড় লেকগুলো আছে তার সাইড দিয়ে সব অতিথি পাখিগুলো এসেছে। কিছু লেক সংস্কার করা হয়েছে, যার কারণে এসেছে, যেটা গত বছরও দেখা যায়নি। গত বছরে পাখি আসার পরিমাণ খুবই কম ছিল, এবার বেড়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের খুব মিডল পয়েন্টে যেগুলো, তো সেগুলোতে কিছু অপরিকল্পিত নগরায়ণ করা হয়েছে, অর্থাৎ কিছু হল, নতুন হল, মাস্টার প্ল্যান ছাড়াই হল নির্মাণ করা হয়েছে, যার কারণে লেকের পানির বিশুদ্ধতা হারাইছে। ক্যাম্পাসে গাছপালা না কাটা হোক, ক্যাম্পাসে গাছপালা না কাটো, এই লেকগুলো যা আছে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো পুনরায় খনন করা হোক, খনন করে সেগুলো সংস্কার করে পুনরায়ভাবে আবার চালু করা হোক। আমি আশা করি আগামী দিনে এই ইয়াগুলো পালন করলে এই অতিথি পাখি আবার আনাগোনা বাড়বে, ক্যাম্পাসে সৌন্দর্য আবার বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন বছরের শুরুতে গত বছরের তুলনায় বেশি পাখি ফিরে আসবে এই ক্যাম্পাসে। তবে চলতি বছরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নেওয়া হয় বেশ কিছু উদ্যোগ। জলাশয় সংরক্ষণ, মানুষের অপ্রয়োজনীয় বিচরণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এইখানে। আসলে বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে আছে, সেখানে সুদূর সাইবেরিয়া বা সাইপ্রাসের ওই অঞ্চল থেকে অনেক অতিথি পাখি আসে। দেশের বিভিন্ন অঞ্চলে আসলেও জাহাঙ্গীরনগর ক্যাম্পাস হয় এখানে একটু বেশি গুরুত্বপূর্ণভাবে হাইলাইট করা হয়। তো এখন যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইরের লেকগুলোতেও অনেক বেশি অতিথি পাখি দেখা যেত, কিন্তু এখন আসলে সংরক্ষিত যে লেকগুলো, লাইক WRCর ভেতরের যে সাইটটা, তারপরে হচ্ছে মনপুরা যে সাইটটা, ওখানে বর্তমান যে ছাত্র শিক্ষক কেন্দ্র জাকসু বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তত্ত্বাবধানে পরিষ্কার করার পরে মোটামুটি পাখি আসা শুরু হয়েছে। আমরা আশা করছি ডিসেম্বরের শেষ নাগাদ গত বছরের পূর্বের বছরের থেকে বেশি আসবে। তবে এখনও সেইভাবে আসা শুরু করেনি। ডিসেম্বরে একেবারে শেষ পর্যায়ে দেখে আমাদের আসা শুরু করে। তবে জীববৈচিত্র্য তো আমরা অনেকটা হারিয়ে ফেলছি। আমাদের আগে যে বৈচিত্র্যটা ছিল সেই তুলনামূলক আমরা একটা কম দেখতে পাচ্ছি, কারণ গত 2 বছর থেকে আমরা ক্যাম্পাসে অতিথি পাখির আবির্ভাব খুবই কম দেখতে পাচ্ছি। কারণ আমাদের যে পরিমাণ প্রকৃতির যেই পরিমাণ ভালো ছিল সেটা এখন আমাদের নাই। আস্তে আস্তে সব কিছু প্রকৃতি আসলে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, অতিথি পাখিগুলো আমাদের থেকে দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি আমাদের ভবিষ্যতের সঙ্গেও জড়িত। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। জলবায়ু পরিবর্তনের কারণে এখন তেমন একটা দেখা মেলে না অতিথি পাখির। আগে শীতের এই সময়টায় বৈদেশিক এ সকল পাখির দেখা মিলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখন সেই চিত্র কিছুটা ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সম্পর্কে এখন থেকেই সচেতন হতে হবে, না হলে পরবর্তীতে আরও নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। তাইম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, সাভার। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। তোমাদের মতামত, অভিজ্ঞতা অথবা নতুন কোনো আইডিয়া আমাদের জানাতে পারো ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বর 015361194945। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে ফিরে আসব নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।